গোল্ডিলক্স নামে ছোট্ট বালিকাটি ঘুরে বেড়াচ্ছিল। সে একটি অদ্ভুত বাড়িতে আসে। দরজা খোলা ছিল, তাই ঢুকে পড়ে। রান্নাঘরের টেবিলে সে 3টি গামলা ভর্তি পনির দেখতে পেল। গোল্ডিলক্স ছিল ক্ষুধার্ত, তাই প্রথম গামলা থেকে পনির খেতে গেল, কিন্তু সেটি গরম। দ্বিতীয় গামলার পনির ঠান্ডা থাকলেও তৃতীয় গামলাটি সঠিক ছিল। গোল্ডিলক্স ছিল ক্লান্ত, তাই সে বসার জায়গা খোঁজে। সে 3টি চেয়ার দেখতে পায়। প্রথমটি খুব শক্ত, দ্বিতীয় চেয়ারটি নরম, কিন্তু তৃতীয় চেয়ারটি সঠিক। কাজেই বিশ্রাম নেবার জন্য সে তৃতীয় চেয়ারে বসল, কিন্তু সেটি ভেঙে গেল। গোল্ডিলক্স তখনও ক্লান্ত, তাই সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সেখানে 3টি বিছানা। সে প্রথম বিছানায় শুয়ে পড়ল, কিন্তু বিছানাটি খুব শক্ত। দ্বিতীয় বিছানাটি বেশ নরম, কিন্তু তৃতীয় বিছানাটি সঠিক। তাই সে তৃতীয় বিছানায় গিয়ে শুয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে। সে জানত যে তাকে তুলে আনা হয়েছে ভল্লুক আকৃতি নক্ষত্রমণ্ডলী সপ্তর্ষি। গোল্ডিলক্সের গল্পে 3টি ভল্লুক ও কোনো কিছু অনুসন্ধানের কথা ছিল, যা সঠিক। এবার রূপকথার গল্প বাদ দিয়ে দূরের কোনো গল্প বলা যায়। কোন এক সময় বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল গভীর অন্ধকারাচ্ছন্ন। কৌতূহলী মানুষ গোল্ডিলক্সের মতো অনুসন্ধানে ব্যস্ত। আমরা কেবল সত্য অন্বেষণ করেছি। গ্রহে তখন জীবন ধারণের অবস্থা বিরাজমান ছিল। আমাদের সৌরজগতের বাইরে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ আছে কি? 2009 সালে নাসা কেপলার মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপণ করে। এর লক্ষ্য ছিল পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেট খুঁজে বের করা, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। গ্রীষ্মের রাতে আকাশে সিগনাস নক্ষত্রপুঞ্জ হংস শাবক দলের মতো আবির্ভূত হয়। সিগনাস বরাবর মহাকাশে কেপলার প্রায় 156,000 তারকা দেখতে পায়। 2011 সালের জানুয়ারিতে কেপলার পৃথিবীর মতো একটি ক্ষুদ্র আলাদা গ্রহ আবিষ্কার করে। নাম দেয়া হয় কেপলার 10b। বিজ্ঞানীদের ধারণা কেপলার 10b'র ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় 1.4 গুণ এবং ভর 4.5 গুণ বেশি। কেপলার 10b কেমন পৃথিবী সেখানে? পৃথিবী থেকে প্রায় 560 আলোকবর্ষ দূরে কেপলার 10b'র কক্ষপথ মূল তারকার খুব কাছে। যদিও এর তলদেশ পার্বত্য, আকার প্রায় পৃথিবীর সমান, তবুও সেখানে জীবনের অস্তিত্ব সম্ভব নয়। কেপলার 10b'র উপরিভাগের তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। দুর্ভাগ্যবশত এই পরিবেশ জীবনের জন্য অনুকূল নয়। কাজেই কেপলার 10b জীবনের জন্য অনুপযোগী। কিন্তু আমরা জীবনের অনুকূল একটা জায়গার কথা জানি। পৃথিবী আমাদের বাসস্থান। পৃথিবীর উপরিভাগে 75% জুড়ে পানি। প্রায় 350 কোটি বছর আগে এখানে প্রথম আদিম মানুষের দেখা মেলে। আমরা জানি কোনো গ্রহের উপরিভাগে পানি ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না। কোনো গ্রহে পানি তরল অবস্থায় থাকার জন্য সেই গ্রহের কেন্দ্রীয় নক্ষত্রের দূরত্ব নির্ভরশীল। দূরত্ব বেশি কাছে বা দূরে হলে হবে না। পৃথিবী সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। এই দূরত্ব আমাদেরকে জীবন ধারণের উপযোগী উষ্ণতা দিয়েছে। এখানে সূর্যের তাপ
এমন অনুভূত হয় যাতে বরফ গলে, কিন্তু পানি তপ্ত হয়ে টকবক করে ফোটে না। পৃথিবীর অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানীরা গোল্ডিলক্স অঞ্চল বা সঠিক স্থান বিবেচনা করেন। পৃথিবীর সূর্যের যথেষ্ট কাছে, যেখানে পানি পর্যাপ্ত তরল অবস্থায় থাকতে পারে, কিন্তু পৃথিবী সূর্যের অত কাছে নয় যেখানে পানি তপ্ত অবস্থায় বাষ্প হয়। গোল্ডিলক্স অঞ্চল পানিকে পৃথিবীর উপরিভাগে তরল অবস্থায় রাখার জন্য সবচেয়ে উপযোগী। শুক্র গ্রহ, এর কক্ষপথ পৃথিবীর চেয়ে সূর্যের কাছাকাছি, কিন্তু গোল্ডিলক্স অঞ্চলের কিছুটা বাইরে। সূর্যের খুব কাছে থাকায় এটি পৃথিবীকে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘে আচ্ছন্ন করে রাখে এবং উত্তপ্ত করে তোলে। মঙ্গল গ্রহের কক্ষপথ পৃথিবীর তুলনায় সূর্য থেকে দূরে গোল্ডিলক্স অঞ্চলে, কিন্তু সেখানে কোনো মহাসাগর নেই। মঙ্গল গ্রহের ভর সামান্য কম, এর অভিকর্ষ পরিবেশকে নিচে রাখতে পারে না। যে কোনো তরল পানি সেখানে বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যায়। এছাড়াও যে কোনো তরল পানি মাটির নিচে কঠিন অবস্থায় থাকে। মহাসাগর থাকায় নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব জরুরি নয়, প্রয়োজনটা হল ভরে। আমাদের সৌরজগতের বাইরে কোনো গ্রহ কি গোল্ডিলক্স অঞ্চলে অন্যান্য গ্রহ ঘিরে আবর্তিত? দু সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 4 মাস পর্যবেক্ষণের পর কেপলার 1235টি সৌরজগৎ বহির্ভূত গ্রহের পরিস্থিতি খুঁজে পায়। 1 বছর পর এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। সৌরজগৎ বহির্ভূত গ্রহগুলোর মধ্যে 48টি তাদের নক্ষত্রের পাশে গোল্ডিলক্স অঞ্চলে। 2011 সালের ডিসেম্বরে নাসা ঘোষণা করে যে কেপলার এমন একটি গ্রহের সন্ধান পেয়েছে যেখানে সম্ভবত পানি আছে। নাসা এই গ্রহের নাম দেয় কেপলার 22b। এই গ্রহটি প্রায় 600 আলোক বর্ষ দূরে আমাদের সূর্যের মতো যে ধরনের নক্ষত্রের কক্ষপথে ঘূর্ণায়মান। 290 দিনে গ্রহটি এই কক্ষপথ অতিক্রম করে। অনুমান করা হয় গ্রহটি পৃথিবীর তুলনায় 2.4 গুণ বড়। এর উপরিভাগের তাপমাত্রা বসন্তকালের মতো চমৎকার। এর গঠন প্রকৃতি অনুসন্ধানের জন্য বিজ্ঞানীদের সময় প্রয়োজন, কিন্তু এটি নিশ্চিত যে 22b সৌরজগৎ বহির্ভূত নেপচুনের চেয়ে ছোট গ্রহ। গ্রহটিকে গোল্ডিলক্স অঞ্চলের কেন্দ্রের কাছে দেখা যায়। কেপলার 22b পর পৃথিবীর মতো একটি গ্রহের অনুসন্ধানে আমরা এক ধাপ এগিয়ে যাই। সম্ভাবনার বিশ্ব ব্রহ্মাণ্ডে কেপলার টেলিস্কোপে দেখা মিলেছে। দূরবর্তী নক্ষত্র ঘিরে অস্পষ্ট গ্রহ চিহ্নিত করার জন্য নভোচারীদেরকে বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিতে হয়। এ ধরনের একটি পদ্ধতির নাম ট্রানজিট মেথড। যখন কোনো গ্রহ একটি নক্ষত্রের সম্মুখ দিক থেকে ঘোরে তখন তাকে ট্রানজিট বলে। ট্রানজিটের সময় নক্ষত্র থেকে নির্গত আলো গ্রহের অবস্থানের জন্য কিছুটা বাধাগ্রস্ত হয়, যা আমরা নক্ষত্রের উজ্জ্বলতার মধ্যে সামান্য ত্রুটি থেকে অনুমান করতে পারি। নভোচারীরা এই ঔজ্জ্বল্য পরিবর্তন নির্ণয়ের জন্য এমন সংবেদনশীল যন্ত্র ব্যবহার করেন যার সাহায্যে গ্রহের আকার পরিমাপ করা যায়। যদি আমরা অন্য কোনো গ্রহ চিহ্নিত করতে পারি, তবে ট্রানজিট মেথডের মাধ্যমে ভর ছাড়া গ্রহের আয়তন নির্ণয় করা যাবে। এক্সোপ্ল্যানেটের ঘনত্ব পরিমাপের জন্য এর আকার ও ভর দুটোই জানা প্রয়োজন। এর ফলে বোঝা যায় গ্রহটি গ্যাস নাকি পাথরের তৈরি। গ্রহের ভর নিরূপণের জন্য আমাদের একটি পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করতে হয়। এর নাম ডপলার শিফট মেথড। আপনি হয়তো ডপলার শিফটের কথা শোনেননি, কিন্তু আমরা এর সাথে পরিচিত। শব্দের উৎস কার্যকর হলে ডপলার শিফট ঘটে।
কোনো ছুটন্ত গাড়ি যখন আমাদের কাছে আসে তখন তার শব্দ হয় তীব্র, কিন্তু গাড়িটি দূরে যেতে থাকলে শব্দ ক্ষীণ হতে থাকে। প্রকৃতপক্ষে গাড়ির ইঞ্জিনের শব্দের কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দ তরঙ্গ আমাদের কাছে এলে সেটি জোরালো হয় এবং দূরে গেলে ক্রমশ বিস্তৃত হয়। জোরালো থেকে ক্ষীণ হয়ে আসা শব্দের এই পরিবর্তন আমরা শুনি। আমরা মূলত শব্দ তরঙ্গে ডপলার শিফট শুনতে পাই। ডপলার শিফটের সাথে আলোক তরঙ্গের সম্পর্ক আছে। মূল নক্ষত্রের স্পন্দনের চেয়ে এর কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের স্পন্দন তুলনামূলকভাবে কম। নক্ষত্রের কম্পনে আলোক তরঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন আমরা নির্ণয় করতে পারি। পৃথিবীর দিকে নক্ষত্রের কম্পনের তুলনায় এর তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু পৃথিবী থেকে নক্ষত্রের দিকে কম্পনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কম্পনের ফলে নক্ষত্রের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হয় আমরা তার কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের ভর পরিমাপ করে নির্ণয় করতে পারি। বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেটের ব্যাপকতা নিশ্চিত করতে ডপলার শিফট পদ্ধতি ব্যবহার করেন। 1995 সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়। এটি সূর্য থেকে 50 আলোকবর্ষ দূরে পেগাসাস নক্ষত্রমণ্ডলের দিকে অবস্থিত। প্রায় 51টি পেগাসি বি সর্বপ্রথম বৃহস্পতির মতো বিশাল গ্যাসীয় এক্সোপ্ল্যানেট খুঁজে পায়, কিন্তু এক্সোপ্ল্যানেটের বিশ্ব সাধারণ দ্বন্দ্বের সৃষ্টি করে। চলুন 51 পেগাসি বি ঘুরে আসি। গ্রহটি এর কেন্দ্রীয় নক্ষত্রের এমনকি সূর্য থেকে বুধ গ্রহের চেয়েও খুব কাছাকাছি। এই গ্যাসীয় মহাগ্রহের কক্ষপথ পরিভ্রমণ সময়ও অবিশ্বাস্যভাবে কম। পরিভ্রমণ সময়কাল মাত্র 4 দিন বেশি। নভোচারীরা গ্রিক ধর্মীয় মহানায়ক নামানুসারে আমাদের প্রথম এক্সোপ্ল্যানেটের নাম দেন বেলেনোফোন, যার অনুবাদ পেগাসাস। বেলেনোফোন একই গতিতে ঘূর্ণায়মান, তবে এটি এমনভাবে ঘুরে যাতে সবসময় সূর্যের একই দিকে থাকে। এর রৌদ্রোজ্জ্বল উপরিভাগের তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। অপর এক্সোপ্ল্যানেট HD 209458b, এটিও পেগাসাস নক্ষত্রপুঞ্জে দেখা যায়। ডপলার শিফট ও ট্রানজিট মেথড উভয় পদ্ধতি ব্যবহার করে এই এক্সোপ্ল্যানেট নিশ্চিত করা হয়। ট্রানজিট মেথড ব্যবহারের মাধ্যমে এই গ্রহের পরিবেশও চিহ্নিত করা হয়। এক্সোপ্ল্যানেট থেকে প্রতি সেকেন্ডে 1 টন হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, যার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস। এক্সোপ্ল্যানেটকে সামনে থেকে কেন্দ্রীয় নক্ষত্র পরিক্রমণ করতে দেখলে নক্ষত্র থেকে নির্গত আলোর কিছু অংশ গ্যাসে আচ্ছন্ন দেখা যাবে। গ্যাসের এই আচ্ছন্নতা আমরা পরিমাপ করতে পারি। গ্রহের পরিবেশ জুড়ে সোডিয়াম ও হাইড্রোজেন গ্যাস। প্রাচীন মিশরের দেবতার মৃত্যুর পর তাঁর নামানুসারে এক্সোপ্ল্যানেট ওসাইরিসের নামকরণ করা হয়। এটি কেন্দ্রীয় নক্ষত্র থেকে মাত্র 7 মিলিয়ন দূরে অবস্থিত এবং মাত্র 3.5 দিনে কক্ষপথ পরিক্রমণ করে। বেলেনোফোনের মতো ওসাইরিস সবসময় তার কেন্দ্রীয় নক্ষত্রের একই দিকে অবস্থান করে। এর উপরিভাগও উত্তপ্ত, 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। উপরি অংশে 2 লক্ষ কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেনের দীর্ঘ লেজ বিস্তৃত। পেগাসাসে অবস্থিত বেলেনোফোন ও ওসাইরিস দুটোই বিশাল আকার গ্যাসীয় গ্রহ। কোনো কোনো সময় এদেরকে উত্তপ্ত বৃহস্পতি বলা হয়। এক্সোপ্ল্যানেট অনুসন্ধানের আগে বেশিরভাগ বিশাল আকার এক্সোপ্ল্যানেট বা উত্তপ্ত বৃহস্পতি আবিষ্কৃত হয়, কারণ খুব সহজে এদেরকে খুঁজে পাওয়া যায়। ক্ষুদ্র, পাথুরে ও পৃথিবীর মতো গ্রহ খুঁজে বের করা আসলে খুব কঠিন। যাই হোক, পর্যবেক্ষণ প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় অসংখ্য এক্সোপ্ল্যানেটের সফল অনুসন্ধান সম্ভব হয়েছে। এই গ্রহগুলোকে বলা হয় মহাপৃথিবী। এগুলো বর্তমান এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2007 সালে
নভোচারীরা আমাদের থেকে মাত্র 20 আলোকবর্ষ দূরে লোহিত ক্ষুদ্রাকৃতি নক্ষত্র ঘিরে 4টি মহাপৃথিবী গ্লিজা 581 খুঁজে পান। আমরা খুব তাড়াতাড়ি গোল্ডিলক্সের অঞ্চলে ওই দুটি মহাপৃথিবী আবিষ্কার করেছি। গ্লিজা 581-এ কি এক্সোপ্ল্যানেট সহ প্রথম আলাদা কোনো সৌরজগৎ আছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে? চলুন গ্লিজা 581 ঘুরে দেখি এবং খুঁজে বের করি। গ্লিজা 581 ঘিরে গ্লিজা 581c ও গ্লিজা 581d দুটি মহাপৃথিবী গ্রহ গোল্ডিলক্স অঞ্চলে রয়েছে। 581c পৃথিবীর চেয়ে কমপক্ষে 5 গুণ বড় হতে পারে। এর কক্ষপথ কেন্দ্রীয় নক্ষত্রের খুব কাছাকাছি। পাশাপাশি অপর গ্রহ গ্লিজা 581d জীবন ধারণের জন্য অধিকতর উপযোগী হতে পারে। এটি পৃথিবীর তুলনায় আনুমানিক 7 গুণ বড়। 67 দিনে কক্ষপথ পরিক্রমণ করে। গ্লিজা 581d সর্বপ্রথম মহাসাগর ভিত্তিক গ্রহ। বেশ কিছু তথ্যে জানা যায় এর উপরিভাগে কয়েকশো কিলোমিটার গভীর মহাসাগর বিস্তৃত। ঘন মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে এর উপরিভাগ বেশ অন্ধকার। এই অন্ধকার গ্রহে কি জীবনের অস্তিত্ব সম্ভব? সেখানে কি ধরনের জীবনের অস্তিত্ব থাকতে পারে আমাদের খুঁজে দেখা উচিত। বিজ্ঞানীরা গ্লিজা 581d নিয়ে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সম্ভাব্য মহাসাগর সহ এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে গ্লিজা 581-এর মতো ক্ষুদ্র লোহিত গ্রহ ঘিরে সূর্যের মতো নক্ষত্রের কক্ষপথে ঘূর্ণায়মান মহাপৃথিবীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জীবনের অস্তিত্ব উপযোগী গ্রহ অনুসন্ধানের সম্ভাবনা হারিয়ে গেছে। এখন গবেষকরা পৃথিবীর মতো গ্রহ উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন যেখানে পরিবেশ ও পরিস্থিতির জীবনের সম্ভাবনা বিরাজমান। বিশাল হাওয়াই দ্বীপের মাউনা কিয়া 4200 মিটার উচ্চতার শীর্ষে মাউনা কিয়া বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে জ্যোতির্বিজ্ঞানের অনেক বড় বড় গবেষণা সম্পন্ন হয়েছে। পরবর্তী দশকে মাউনা কিয়াতে 30 মিটার দীর্ঘ টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক দর্পণের ব্যাস 30 মিটার। 492টি আলাদা দর্পণযুক্ত এই টেলিস্কোপ আগেকার টেলিস্কোপ থেকে 100 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। তিরিশ মিটার দীর্ঘ এই টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের পরবর্তী পর্যায়ের অনুসন্ধানে সক্ষম হবে। এতে পৃথিবীর মতো গ্রহ সরাসরি দেখা যাবে। এই টেলিস্কোপের অন্যতম কাজ হবে গোল্ডিলক্স অঞ্চলে কেন্দ্রীয় সূর্য রক্ষণ করে গ্রহসমূহের অবস্থা অনুসন্ধান এবং পৃথিবীর মতো কোথাও জীবনের অস্তিত্ব থাকা সম্ভব কিনা তা খুঁজে বের করা। 30 মিটার দীর্ঘ টেলিস্কোপ বিশাল আকার চক্ষুর মতো গ্রহের উপরিভাগের অজানা তথ্য উন্মোচনের কাজ করবে। টেলিস্কোপটি পানি, মিথেন ও ওজোনের দৃশ্যমানতা খুঁজে বের করবে। গ্রহের পরিবেশে জীবনের অস্তিত্ব থাকার উপাদানও অনুসন্ধান করবে। অল্প সময়ে আমরা সৌরজগতের নিচে 700-এরও বেশি এক্সোপ্ল্যানেট সম্পর্কে নিশ্চিত হয়েছি। শিগগিরই উন্নত টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। 200 বিলিয়নের বেশি তারকাগুচ্ছ আমাদের নিজস্ব সৌরজগৎ সৃষ্টি করেছে। ছায়াপথ, এখানেই আমাদের সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্র থেকে 27,000 আলোকবর্ষ দূরে কালপুরুষের বাহুতে অবস্থিত। কেপলার মহাকাশ টেলিস্কোপে সূর্য থেকে কালপুরুষের বাহু পর্যন্ত 6,000 আলোকবর্ষ দূরে ক্ষুদ্র এলাকা পর্যবেক্ষণের সুযোগ ছিল খুবই সীমিত। কেপলার
ক্ষুদ্র পরিসরে ইতোমধ্যে 2000-এর বেশি এক্সোপ্ল্যানেট চিহ্নিত করেছিল। এগুলো সমগ্র ছায়াপথে 400 ভাগের 1 ভাগ। একটি সমতলে আমাদের সৌরজগৎকে কল্পনা করুন। এই সৌরজগতে আছে 400 আলোকবর্ষ দূরের নক্ষত্র সমূহ। এ পর্যন্ত 50 আলোকবর্ষ দূরে 51 পেগাসি বিতে প্রথম এর দেখা মিলেছে। 20 আলোকবর্ষ দূরে গোল্ডিলক্স অঞ্চলে মহাসাগরের সম্ভাবনা সহ প্রথম এক্সোপ্ল্যানেট ভিসা 581 এর দেখা পাওয়া যায়। এ পর্যন্ত সমগ্র সৌরজগতে এক্সোপ্ল্যানেট খুঁজতে গিয়ে আমরা কেবল আমাদের স্থানীয় নিকটবর্তী ঋণাত্মক অংশের অনুসন্ধান চালিয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বিশাল। সৌরজগতের কেন্দ্র থেকে আরো দূরে আমরা যা পর্যাপ্ত পেয়েছি তা সামান্য কিছু ভারী বস্তু, লঘু তৈরির উপাদান। সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি ঘন ঘন আকস্মিক বিস্ফোরণে ভারী বস্তু থাকা স্বাভাবিক। এভাবে বৃহস্পতির মতো গ্যাস নির্ভর বিশাল আকার গ্রহসমূহ গড়ে উঠেছে। সৌরজগতে খুব কাছে বা দূরে নয়, এর মাঝামাঝি একটি অঞ্চল রয়েছে। এই অঞ্চল পৃথিবীর মতো গ্রহ সৃষ্টির পক্ষে অনুকূল। অন্যদিক থেকে সৌরজগতে আছে গোল্ডিলক্স অঞ্চল। গোল্ডিলক্স অঞ্চল সৌরজগৎকে বৃত্তাকারে ঘিরে আছে, যা ক্রমশ শুরু হয়ে আসে, যেখানে আমরা পৃথিবীর মতো গ্রহের আশা করি। আপনি দেখুন, আমাদের সৌরজগৎ গোল্ডিলক্স অঞ্চলে অবস্থিত। এখানে কিছু অংশে ছায়াপথ রয়েছে। সঠিক অবস্থায় অন্যান্য গ্রহে অবশ্যই এটি দেখা যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ আমাদের আবাসের কথা মনে করিয়ে দেয়। রূপকথার গল্প শেষে গোল্ডিলক্স ঘুম থেকে জেগে পাশে হঠাৎ 3টি ভল্লুক দেখতে পায়। ভয় পেয়ে সে দৌড়ে পালায়। কিভাবে গল্প শেষ হবে? আমরা কি গোল্ডিলক্স এক্সোপ্ল্যানেট খুঁজে দেখব, যেখানে ভল্লুকের জীবনের প্রয়োজনে তরল পানি সঠিক অবস্থায় থাকতে পারে? এক্সোপ্ল্যানেটের অনুসন্ধান বেড়েই চলেছে। এক সময়ের একটি রূপকথার গল্পের এক্সোপ্ল্যানেট আজ সত্যি হয়েছে। রাতের আকাশে মিটিমিটি জ্বলতে থাকা তারার মধ্য থেকে আমাদেরকে পৃথিবীর মতো আরো অনেক নির্দিষ্ট গ্রহ খুঁজে বের করতে হবে। এসব গ্রহে জীবনের প্রকৃত অস্তিত্ব চিহ্নিত করে তাদের মুখোমুখি হবার সময় এখন এসেছে। আমরা ক্রমাগত অন্য পৃথিবীর সন্ধান চালিয়ে যাব, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। এমন জায়গা আমরা কোনোদিন হয়তো ঠিকই খুঁজে পাব। একটি মাত্র গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিত, সেটি আমাদের বাসস্থান পৃথিবী, গোল্ডিলক্সের গ্রহ। আমরা জানি এটি সঠিক গ্রহ।